অপরাধের তকমা ঘুচল, যদিও অধরাই রইল কলকাতা টিভির সম্পাদক কৌস্তব রায়ের জামিন। ব্যাংশাল আদালতে ইডি সিবিআই এর বিশেষ আদালতে দীর্ঘ শুনানি হয় কৌস্তব রায়ের জামিন মামলার। এর আগে হাইকোর্টে জামিন বাতিল হয়েছিল কৌস্তব রায়ের। উচ্চ আদালতের সেই রায়কে মান্যতা দিয়েই এবারও জামিন বাতিল হয় কৌস্তব রায়ের। তবে আদালতের পরামর্শ দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় মামলার ক্ষেত্রে বিচারক যে পরিস্থিতির পরিবর্তন দেখেছেন তা নিয়ে ফের হাইকোর্টেই জামিনের আবেদন জানাতে পারেন কৌস্তব রায়। পিনকন মামলায় জামিন খারিজ হয় কলকাতা টিভির সম্পাদক কৌস্তব রায়ের। মাননীয় বিচারকের রায়ে নিম্নলিখিত বিষয়ে অভিমত আকারে প্রতিফলিত হয়েছে। কলকাতা টিভির সম্পাদক কৌস্তব রায় এই আদালতে জামিন চেয়েছেন। কৌস্তব রায় জানিয়েছেন, তার চ্যানেলের খবরে কেন্দ্রে ক্ষমতায় থাকা শাসক দলের কাজের সমালোচনা হয়, সেই কারণেই কেন্দ্রীয় এজেন্সি ইডি তাকে টার্গেট করেছে। তিনি কোনো অপরাধ করেননি, প্রেডিকেট অফেন্সের সঙ্গেও যুক্ত নন। ইডি প্রথমে তার বিরুদ্ধে পিনকন থেকে 4,29,25,444 টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল। পরে সেই টাকার অঙ্ক কমে দাঁড়ায় 1,44,00,000। কৌস্তব রায় জানিয়েছেন, তার টিভি চ্যানেলে ওই টাকার বিজ্ঞাপন চালানো হয়েছিল। টেলিকাস্ট সার্টিফিকেট হিসেবে ট্যাম ও বার্কের রিপোর্ট দেওয়া হয়েছে এই দাবির প্রমাণ হিসেবে। বিচার প্রক্রিয়া শুরুর আগেই দীর্ঘ কারাবাসের অভিযোগও তুলেছেন কৌস্তব রায়। 2017 সালে খেজুরি থানায় হওয়া একটি মামলার সূত্রে এই মামলাটি দায়ের হয়। পিনকন গ্রুপ অফ কোম্পানিজ জনসাধারণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করে। হাজার হাজার মানুষ প্রতারিত হন। মোট 638,56,00,000 টাকা প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় পিনকন গ্রুপের চেয়ারম্যান মনোরঞ্জন রায়কে। সাজার আদেশের পর অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছে 2021 সালে। মূল মামলার নিষ্পত্তি হওয়ার সময় পর্যন্ত কোথাও কৌস্তব রায়ের নাম আসেনি। জামিনের আবেদনকারী কৌস্তব রায়ের নাম প্রথম প্রকাশ পায় 7 জুলাই 2023 সালে। ওই সময় সাজাপ্রাপ্ত মনোরঞ্জন রায় প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন মনোরঞ্জন রায়। মনোরঞ্জন রায়ের বিবৃতি রেকর্ড করতে যান ইডি আধিকারিকরা। তখন মনোরঞ্জন জানান, কৌস্তব রায়কে তিনি 1.5 কোটিরও বেশি টাকা দিয়ে সাহায্য করেছেন ব্যক্তিগত বন্ধুত্ব থাকার কারণে। পরে টাকা চাইলে কৌস্তব রায় সেই টাকা ফেরত দেননি, উল্টে হুমকি দিয়েছেন। কৌস্তব রায় এই বিষয়ে আদালতকে জানিয়েছেন, 2017 সাল থেকে মনোরঞ্জন সংশোধনাগারে রয়েছেন। প্রেডিকেট অফেন্সে মনোরঞ্জন একজন সাজাপ্রাপ্ত আসামি। হেফাজতে থাকাকালীন বহুবার তাকে জেরা করা হয়েছে, কিন্তু 2017 থেকে 2023 সালের 7 জুলাইয়ের আগে কখনো কৌস্তব রায়ের নাম আসেনি। যদি মনোরঞ্জন রায়ের এই বক্তব্যকে সত্যি বলে মেনেও নেওয়া হয়, তাহলেও পিনকন গ্রুপের আর্থিক তছরূপের সঙ্গে এই লেনদেনের কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে এক বন্ধু অন্য বন্ধুকে বিপদে টাকা ধার দিয়েছেন শুধু। আর্থিক কেলেঙ্কারিতে তখনই কোনো ব্যক্তিকে অপরাধী মানা যায় যখন সে জেনে বুঝে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই অপরাধে যুক্ত থাকে, সেই অপরাধ প্রক্রিয়ায় ইন্ধন দেয় বা সহযোগিতা করে। সংক্ষেপে বললে, অপরাধ দ্বারা অর্জিত অর্থ যদি লুকিয়ে রাখার চেষ্টা হয়, সেটিকে বেআইনি আর্থিক লেনদেন হিসেবে তকমা দেওয়া হয়। যেভাবে দেশের মূল স্রোতের অর্থনীতির শিরা উপশিরায় এমন বেআইনি কারবার ঢুকে পড়েছে এবং সেই কালো টাকা স্বচ্ছ অর্থ হিসেবে পরিগণিত হচ্ছে, কিন্তু সবার আগে মনে রাখতে হবে, হাতে আসা অর্থ বেআইনি লেনদেনের মাধ্যমে সংগৃহীত কিনা, অর্থাৎ অভিযুক্ত জেনে বুঝে বেআইনি অর্থ ব্যবহার করেছেন কিনা তার বিচার করতে হবে। আদালত মনে করে বেআইনি অর্থ বাজারে নিঃসন্দেহে বিরূপ প্রভাব ফেলে। এর ফলে অপরাধীদের হাতে অর্থ জমা হয়, অপরাধীকে বারংবার অপরাধ করতে উৎসাহিত করে, অবশ্যই আরও অর্থ পাওয়ার তাগিদে। আর মুখোশধারী এই শক্তিশালী ব্যক্তিরা সমাজকে দুর্নীতির দিকে ঠেলে দেয়, যাতে নিরাপদে অর্থ আত্মসাৎ করার পথ সুগম হয়। তাই তদন্ত এক্ষেত্রে অনুপ্রবেশমূলক হতে হবে। সামাজিক স্বার্থের সুরক্ষা এবং ব্যক্তির অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রেখে তদন্তকারীকে তৎপর থাকতে হবে। পিএমএল আইনের 45 ধারা অনুযায়ী সরকার নিয়োজিত আইনজীবী অভিযুক্তের জামিনের আবেদনের বিরোধিতা করার সুযোগ না পেলে অভিযুক্তকে জামিন দেওয়া যাবে না। এই আইনজীবীর বক্তব্য শোনার পরে যদি নিশ্চিতভাবে মনে হয়, তাহলেই অভিযুক্তকে জামিন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে দেখতে হবে, জামিনে থাকা অবস্থায় অভিযুক্ত যেন অপরাধ না করে। পিনকনের দেওয়া লেজারে 1 এপ্রিল যে ব্যাংকের ডিমান্ড ড্রাফটের উল্লেখ রয়েছে, আদালত সেই ডিডির তথ্য ইডির তদন্তকারী অফিসারের কাছে জানতে চেয়েছিল। ইডির আইনজীবী একটি পেন ড্রাইভ ও একটি ইমেল আদালতে জমা দেন। সেই নথি ও তথ্য খতিয়ে দেখে আদালত মনে করছে, আদালতের প্রশ্ন এড়িয়ে গেছে ইডি। ওই পেন ড্রাইভ ও ইমেলে ডিডি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পিএমএল আইনের 19 নম্বর ধারায় গ্রেফতারি ক্ষেত্রে ইডি প্রায়ই আদালতকে জানায়, অভিযুক্ত তাদের প্রশ্ন সযত্নে এড়িয়ে গেছেন।
এই সযত্নে এড়িয়ে যাওয়ার প্রসঙ্গটি ইডি প্রায়ই ব্যবহার করে। এক্ষেত্রে আইনি প্রক্রিয়া চলাকালীন আদালতের প্রশ্ন ইডি সযত্নে এড়িয়ে গেছে, যা দেখে আদালত বিস্মিত। আগামীর জন্য ওই পেন ড্রাইভ সংরক্ষণ করার নির্দেশ দিচ্ছে আদালত। 40টি বিল নিয়ে ইডিকে যে প্রশ্ন করেছিল আদালত, সেগুলিরও সন্তোষজনক উত্তর মেলেনি। পিনকনের তরফে যে বিলগুলি রিসিভ করা হয়নি সেগুলিকে প্রথমে জাল বলা হয়েছিল, বাকি বিলগুলি সঠিক বলা হয়। পরে যে বিলগুলিকে ইডি সঠিক বলে সেগুলিতে আবার পিনকনের স্বীকৃতি ছিল না। টেলিকাস্ট সার্টিফিকেটে ট্যাম ও বার্কের যে রিপোর্ট আদালত দেখেছে, প্রাথমিক ধারণায় মনে করা হচ্ছে অভিযুক্তের দাবি সঠিক হলেও হতে পারে। কৌস্তুভ রায় যে টাকা নিয়েছেন বলে ইডি দাবি করেছিল, সেই টাকার পরিমাণ কমে 1,44,00,000 টাকায় দাঁড়িয়েছে। ট্যাম বার্ক রিপোর্ট এটা প্রমাণ করছে যে পিনকনে বিজ্ঞাপন কলকাতা টিভিতে চলেছে। এই ক্ষেত্রে অভিযুক্তের পেশ করা তথ্যে তাকে আর্থিক তছরূপের ঘটনায় অভিযুক্ত না করার সম্ভাবনাই প্রবল হয়। মনোরঞ্জন রায়ের লাইসি স্কুল থেকে যে 30 লক্ষ টাকা কৌস্তুভ রায় পেয়েছিলেন এবং ফিরিয়েও দিয়েছিলেন, সেই ঘটনাতেও প্রাথমিকভাবে আর্থিক তছরূপের অভিযোগ জোরালো হয় না। কোনো এক পক্ষ বিজ্ঞাপন দিতে চাইলেও তা না নেওয়ার অধিকারও অন্য পক্ষে রয়েছে। এই মামলায় প্রসিড অফ ক্রাইমের পরিমাণ প্রথম অভিযোগের অঙ্ক থেকে কমে দাঁড়িয়েছে 1,44,00,000। এর অর্থ অভিযুক্ত কৌস্তুভ রায় বাকি টাকার সন্তোষজনক হিসেব তদন্তকারী সংস্থাকে দিতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে, তাহলে এই সদর্থক ইঙ্গিত অভিযুক্তের পক্ষে যাওয়ার সম্ভাবনাই বেশি। বিচার প্রক্রিয়া শুরু করার আবেদন নিয়ে আগে যখন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল, তখন ইডির তরফে জানানো হয়েছিল তদন্ত প্রক্রিয়া শেষ, বিচার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। কিন্তু পরে বিচার প্রক্রিয়া শুরু না হতে পারার কারণে যখন অভিযুক্ত জামিনের আবেদন করেন, তখন ইডি সুবিধে মতো মাঠের গোলপোস্টটা সরিয়ে নিয়ে বলে তদন্ত এখনো চলছে। ইডির এই সম্পূর্ণ কার্যকলাপ এটাই বোঝাচ্ছে তারা যে কোনোভাবে অভিযুক্ত কৌস্তুভ রায়কে গারদের পেছনে দেখতে চাইছেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর বক্তব্য, অভিযুক্ত এখানে বিজ্ঞাপনের দর, বিজ্ঞাপনের রসিদ, ট্যাম বার্ক শংসাপত্র ইত্যাদি যেসব তথ্য পেশ করেছেন, তা হাইকোর্টে জামিনের আবেদন পেশ করার সময়ও দাখিল করেছিলেন। সেই সব তথ্য ও অন্যান্য বিষয়বস্তু পর্যালোচনা করেই 2024 সালের 2রা জানুয়ারি হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে। কিন্তু আবেদনকারীদের সেই রায়ের পর আপাত দৃষ্টিতে পরিস্থিতির বদল ঘটেছে, যা এই রায়ে উল্লেখ করা হয়েছে। কিন্তু অভিযুক্তকে সেই আদালতেই জামিনের আবেদন করতে হবে যেখানে তার আগের আবেদন খারিজ হয়েছিল, অবশ্যই পরিবর্তিত পরিস্থিতির উল্লেখ করে, কারণ সেটাই বিচার বিভাগীয় শৃঙ্খলা, পবিত্রতা এবং বিচার বিভাগীয় ব্যবস্থা। এই অনুধাবনের পরিপ্রেক্ষিতে জামিন অনুমোদন করা যাচ্ছে না, তাই আবেদনটি খারিজ করা হলো। জামিন নাকচ হওয়ায় পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় কৌস্তুভ রায়কে। কলকাতা টিভি।